আলাইকুম। আপনি শুনছেন এভারগ্রিন অডিও লাইব্রেরি। নিখুঁত একটা পরিকল্পনা করতে হবে, একেবারে নিখুঁত এবং ফুলপ্রুফ। সাধারণত স্ত্রীর মৃত্যু হলে সবার আগে সন্দেহের তীরে বিদ্ধ হয় স্বামী। সুতরাং খুব ভেবেচিন্তে এগোতে হবে। তাড়াহুড়োর কিছু নেই, সময় নিয়ে আস্তে ধীরে সাজাতে হবে সবকিছু, আর অপেক্ষা করতে হবে মোক্ষম সময় এবং সুযোগের। সেই অনুযায়ী আমি প্রাথমিক চিন্তাভাবনার কাজ শুরু করে দেই। লক্ষ্য রাখি পত্রিকায় প্রকাশিত খবরগুলোর দিকে। সেখান থেকেই অভিজ্ঞতা নিতে হবে। প্রতিদিন বাংলাদেশের আনাচে কানাচে হত্যা করা হচ্ছে হাজারো নারীকে। এর একটি বড় অংশই স্বামীর হাতে খুন। এই ধরনের খবরগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকি। বোঝার চেষ্টা করি কী কারণে হত্যার পর সেই বেকুবগুলো পটাপট ধরা পড়ে যাচ্ছে। কেন তারা একটু ভালোভাবে পরিকল্পনা করে হোমওয়ার্ক করে কাজটা সমাধা করছে না, আর কেনই বা হত্যার পর ধরা পড়ার ভয় পালিয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন ধান ভানতে শিবের গীত কেন গাইছি। পুরো বর্ণনা করলে বিষয়টি পরিষ্কার হবে। একটু সময় দিন, কেমন? গুছিয়ে বলছি। কিছুটা নিচু গলায় থেমে থেমে স্পষ্ট উচ্চারণে কথাগুলো বলে লোকটা। পরিষ্কার একটা সাদা ফুলহাতা শার্ট পরনে, ইস্ত্রিবিহীন শার্টটা কিছুটা কোঁচকানো, আর সুতির পাজামা। শিরদাঁড়া সোজা করে খাটের উপর আসন পিড়ি হয়ে বসে আছে। ক্ষীণকায় লোকটির মুখে যত্ন করে ছাঁটা দাড়ি। বছর ৩০-এর যুবকের লম্বা চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। দেখে বোঝার উপায় নেই লোকটা ভয়ঙ্কর মানসিক রোগী। তার মুখোমুখি কাঠের চেয়ারে বসে সুতপা, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্রী সুতপা। মাস্টার্সের থিসিসের কাজে এই মানসিক হাসপাতালে এসেছে। ডিপার্টমেন্টের বড় ভাই পারভেজ এখানে কাজ করেন। তিনি সুতপাকে ইকরামুল ইসলামের রুমে নিয়ে গেছেন। পারভেজের ভাষায় ইকরামের কেসটা বেশ ইন্টারেস্টিং। একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ইকরামের মানসিক সমস্যাটা নাকি একেবারেই ভিন্ন। শুনে সুতপাও বেশ আগ্রহী হয়ে ওঠে। এই লোক যেভাবে পুরো ইতিহাস বর্ণনা করতে শুরু করেছে, তাতে দীর্ঘ সময় ধরে এই ইন্টারভিউ চলবে বলে মনে হচ্ছে। এদিকে আজকে জন্মদিন উপলক্ষে তাওসিফকে ট্রিট দেবার কথা। সেই বেচারা বিকেল থেকে অপেক্ষা করে থাকবে। এমনিতেই কয়েকদিন ধরে একটু ঝামেলা চলছে দুজনের মধ্যে। আজকে সেটা মিটমাট করে ফেলার পরিকল্পনা সুতপার, কিন্তু ইকরামের কাছ থেকে সহজে ছাড়া মিলবে বলে মনে হচ্ছে না। কড়া সিকিউরিটি থাকায় এই ওয়ার্ডে প্রবেশের অনুমতি পাওয়াটা বেশ কঠিন। অনেক ঝক্কি ঝামেলার পর আজকে সুযোগ মিলেছে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে তার মুখেও হয়তো চিন্তার ছাপ ফুটে ওঠে। নিজেকে সামলে বর্তমানে ফিরে আসে। লক্ষ্য করে ইকরাম তার দিকে তাকিয়ে অর্থপূর্ণ হাসি হাসছে। চিন্তা করবেন না ম্যাডাম, আমি আপনার খুব বেশি সময় নেব না। আবার পুরো কাহিনীটা না শুনলে আপনার কাজও হবে না। যে রিসার্চের জন্য কষ্ট করে আমার মতো একজন মানসিক রোগীর সামনে বসে আছেন, সেটি সম্পন্ন করতে হলে আমার গল্পের পুরোটাই আপনাকে শুনতে হবে। ও, তাহলে পারভেজ ভাই আগেই ইকরামকে বলে রেখেছে তার এখানে আসার উদ্দেশ্য। সুতপা কিছুটা অবাক হয়, বিরক্তও। একাডেমিক রিসার্চের বিষয়টা গোপন রেখে একজন কাউন্সিলর হিসেবেই ইকরামের সাথে কথা বলতে চেয়েছিল সে। তার আসার উদ্দেশ্যটা ইকরামের আগেভাগেই জেনে ফেলাটা পছন্দ হয় না সুতপার, কিন্তু এখন আর সেটা ভেবে কোনো লাভ নেই। ইকরামকে কিছুটা তাড়া দিয়ে বলে, অসুবিধে নেই, আপনি আপনার কথাগুলো বলুন, আমি শুনছি। ঠিক আছে, বলছি। তবে
ছোটখাটো বর্ণনাগুলো কিন্তু উপেক্ষা করা যাবে না, কারণ এর ভেতরেও অনেক তথ্য লুকিয়ে আছে। আমাকে বুঝতে হলে আমার সমস্যাটার গোড়ায় পৌঁছতে হলে আপনাকে সবকিছু শুনতে হবে। আপনি রাজি তো? আবার পণ্ডিতি শুরু করেছে। এই শিক্ষিত মানসিক রোগীগুলোকে নিয়ে এক সমস্যা। এক একজন বিরাট পণ্ডিত, এই বেটা আবার বুয়েট পাস ইঞ্জিনিয়ার। আমার কি জানা দরকার, কতটুকু জানা দরকার সেটা আমি ভালোভাবেই জানি, কারো কাছ থেকে শিখতে হবে না। মনে মনে বেশ বিরক্ত হয় সুতপা, তবে মুখে কিছু বলে না, একটা নির্লিপ্ত ভাব ধরে রাখে চেহারায়। তো যেটা বলছিলাম, খুনটা আমি করব, এই সিদ্ধান্তটি নেওয়ার পর শুরু হয় আসল সমস্যা। কিভাবে একটা নিখুঁত প্ল্যান করা যায় সেটা নিয়ে ভেবে ভেবে দিন কাটতে থাকে, কিন্তু কোনো কুল কিনারা পাই না। হত্যাকাণ্ডটি এমনভাবে সাজাতে হবে যেন মনে হয় একটা দুর্ঘটনা বা আত্মহত্যা। পেশাদার খুনিকে দিয়ে কাজ সারবার কথাও ভেবেছি, কিন্তু পত্রিকায় পড়া নিউজগুলোর অভিজ্ঞতা থেকে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ এসব হত্যার আসল ঘটনা উদ্ধার করে ফেলে। আসলে অপরাধী চক্রের সাথে পুলিশের দারুণ জানাশোনা আছে কিনা। একটি মার্ডারের পেছনে যদি পেশাদার অপরাধীরা থাকে তাহলে সেটি বের করা পুলিশের জন্য একেবারে সোজা, ওই যাকে বলে আ পিস অফ কেক। অনেক ভেবে তাই সিদ্ধান্ত নিলাম খুনটাকে আত্মহত্যা বলে চালাতে হবে। সেক্ষেত্রে নিজেকে সন্দেহের বাইরে রাখতে হলে আমাকে হয়ে যেতে হবে একজন বাইরের মানুষ, অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটবে আমার অবস্থান হতে হবে সেই কক্ষের বাইরে এবং কামরার দরজাটি হতে হবে ভেতর থেকে বন্ধ। কি দারুণ না? ঘটনা ঘটে যাওয়ার পর 10 জনকে সাথে নিয়ে দরজা ভেঙে উদ্ধার করতে হবে মৃতদেহ, তাহলেই কেউ আর আমাকে সন্দেহ করবে না। কিন্তু কিন্তু বিষয়টা চিন্তা করা যতটা সহজ, এই পরিকল্পনা বাস্তবায়ন করাটা ততটাই কঠিন। প্রথমত, যে ফ্ল্যাটটাতে আমি থাকি সেখানে এমন কিছু সাজানো সম্ভব নয়। ভেতর থেকে দরজা বন্ধ করে রুমের বাইরে বের হয়ে আসার পথ নেই। তাই আমার প্রথম কাজ হলো এমন একটা বাসা খুঁজে বের করা যেখানে অন্তত বেডরুমের দরজাটি ভেতর থেকে বন্ধ করে অন্য কোনো পথে বাইরে চলে আসা যাবে এবং বিষয়টি কারো চোখে ধরাও পড়বে না। এমন একটি বাসা খুঁজতে থাকি, বুঝলেন, এবং সৌভাগ্যক্রমে মিলেও যায়। টপ ফ্লোরের ফ্ল্যাট, মাথার উপরেই ছাদ, ছাদের কার্নিশ বেয়ে সহজেই নেমে আসা যায় মাস্টার বেডরুমের বারান্দায়। যদিও ঢাকা শহরের আজকালকার ফ্ল্যাট বাড়িগুলোর মতো এই বারান্দাটিও মুরগির খাঁচার মতো চারিদিক গ্রিল দিয়ে ঘেরা, তবে একটু সময় পেলে আমার মতো একজন ইঞ্জিনিয়ারের পক্ষে এই গ্রিলে একটি রন্ধ্রপথ বের করা জাস্ট বাম হাতের খেলা। আমার স্ত্রী জুঁইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি বদলানোর ব্যাপারে রাজি করেও ফেললাম। জুঁই অবশ্য সহজে রাজি হচ্ছিল না। আপনি তো জানেনই বাড়ি বদলানো কি পরিমাণ ঝক্কি। এর পেছনে গ্রাউন্ড তৈরি করতে কিছুটা হাতের কারসাজি করতে হয়েছে। যে ফ্ল্যাটটিতে থাকছিলাম সেখানে পানির মোটরটি পরপর কয়েকদিন নষ্ট করে দিয়েছি। পানির কষ্টের চেয়ে বড় কষ্ট আর কি আছে বলুন। যাক, অবশেষে জুঁই রাজি হলো। ওহো, দেখেছেন, কথায় কথায় আসল বিষয়টি জানাতেই তো ভুলে গেছি। স্ত্রীকে কেন হত্যা করলাম সেটি শুনবেন না? তবে এ প্রসঙ্গে আসার আগে আমার নিজের জীবনের গল্প কিছুটা আপনার জানা দরকার। হলক করে বলছি, এই তথ্যগুলো আপনার রিসার্চের জন্য জরুরি এবং এখানে খুবই প্রাসঙ্গিক। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় নানা আজে বাজে বদ অভ্যাসে জড়িয়ে পড়ি। তার মধ্যে অন্যতম হচ্ছে বাজে মেয়েদের সাথে মেলামেশা। সত্যি বলতে কি, আপনাকে বলতে কিছুটা লজ্জাই লাগছে, কিন্তু কথায় বলে না, ডাক্তার আর উকিল, এদের কাছে কিছু গোপন করতে নেই। সেজন্যই আপনাকে খোলাখুলি সব বলছি, বিষয়টা অন্যভাবে নেবেন না। তো যাই হোক, যেটা বলছিলাম,
বাজে মেয়েদের কাছে যাওয়ার এই অভ্যাসের ফল পাই হাতে নাতে। জটিল যৌন রোগে আক্রান্ত হয়ে পড়ি। ঢাকা মেডিকেলে দীর্ঘমেয়াদী চিকিৎসা নেই। একসময় রোগ ভালো হয়, কিন্তু রেখে যায় স্থায়ী ছাপ। ডাক্তাররা জানান, বাবা হওয়ার ক্ষমতা আমি হারিয়েছি চিরতরে। তখন ছাত্র জীবন, দুঃসংবাদটা শুনে একটু মন খারাপ হলেও ততটা পাত্তা দিইনি। আসলে এর গুরুত্ব তেমনভাবে বুঝতে পারিনি তো। কিন্তু এটা যে কত বড় অভিশাপ তা হাড়ে হাড়ে টের পাই বিয়ের পর। বিয়ের 3 বছরের মাথাতেও কনসিভ না করায় জুঁই, মানে আমার স্ত্রী, আমাকে তাড়া দিতে থাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কিন্তু আমি তো জানি পিছনের কারণটা কি। নানা অছিলায় কাটিয়ে দিতাম, কালক্ষেপে এভাবেই করতাম। বিয়ের সময় সবকিছু গোপন করেছি সঙ্গত কারণেই। এখন ডাক্তারের কাছে পরীক্ষা করালেই গোমর ফাঁস হয়ে যাবে তো, সেই রিস্ক ভুলেও নেওয়া যাবে না। তাছাড়া বিয়ের পর আরও একটি বিষয় আমার কাছে পরিষ্কার হয়, রোগটি আমার সন্তান জন্মদানের ক্ষমতাই শুধু নয়, স্বাভাবিক বৈবাহিক জীবনকেও মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। যৌন ক্ষমতা অনেকটাই কেড়ে নিয়েছে। এ নিয়ে সবসময় নিজের কাছে ছোট হতে থাকি, মনে মনে নত হয়ে থাকি জুঁইয়ের কাছেও। নিজের অক্ষমতা আমাকে কুড়ে কুড়ে খায়। এ যে কি ভীষণ যন্ত্রণা, কতটা অপমানের, সেটা শুধু ভুক্তভোগীই জানে। আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এভাবেই দিন কাটছিল। প্রতিদিন কাজ থেকে ঘরে ফিরি চাপা আতঙ্ক নিয়ে। কখনো আবার ডাক্তারের কাছে যাওয়ার প্রসঙ্গ আসে। সবচেয়ে ভয়ের ছিল আমার রাতগুলো। জুঁই ঘনিষ্ঠ হতে এলেই আমি নিজের ভিতর সিঁটিয়ে যেতাম। প্রতি মুহূর্তে এমন আতঙ্ক নিয়ে আমি চলছিলাম যে মাঝে মাঝে মনে হতো আত্মহত্যা করি। নিজের সবটুকু খামতি, শারীরিক অযোগ্যতাকে ঢেকে দেই লোক দেখানো ভালোবাসায়। ছোটখাটো উপলক্ষে জুঁইকে দেই দামি দামি গিফট। বছরে অন্তত 2 বার দেশের বাইরে বেড়াতে যাওয়া হয় আমাদের। আর কারণে অকারণে শাড়ি গহনা কিনে দেওয়া তো রয়েছে। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন থেকে শুরু করে জুঁইয়ের বন্ধু বান্ধব, সবার কাছে আমি হয়ে উঠি স্ত্রীকে ভালোবাসার জলজ্যান্ত উদাহরণ, ঈর্ষণীয় গুণের অধিকারী স্বামী। কিন্তু এর মধ্যেই একটি ঘটনা আমার জীবনকে ওলটপালট করে দেয়। অফিস থেকে ফিরতে সেদিন কিছুটা দেরি হচ্ছিল। এর মধ্যে অন্তত 200 বার ফোন করে জুঁই। এতবার কেন ফোন করছে কারণটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর ও ভেঙে কিছু বলছিল না, তাই কিছুটা আশঙ্কা নিয়েই বাড়ি ফিরলাম। তারিখটা এখনো আমার স্মৃতিতে জ্বলজ্বল করছে। ফেব্রুয়ারির 11 তারিখ। কলিং বেল বাজতেই যেন উড়ে এসে দরজা খুলে জুঁই। আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি হকচকিয়ে যাই। এতটা প্রগল্ভ তাকে আগে তো কখনো দেখিনি। মুখ ঝলমল করছে অপার আনন্দে, চোখে এক অপার্থিব স্বর্গীয় দ্যুতি। কিছুটা সামলে নিয়ে আমি সোফায় বসি। আর তখনই বজ্রপাতের মতো ভেসে আসে তার কণ্ঠস্বর। জুঁই জানায় সে প্রেগনেন্ট, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। আমার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। প্রথমেই যে চিন্তাটা আমার মাথায় ভর করে সেটি হচ্ছে, এই সন্তানের বাবা কে? কিন্তু স্বভাবসুলভ চাতুরতায় দ্রুতই নিজেকে সামনে নেই। অনেক কষ্টে মুখে হাসি ফুটিয়ে তুলি, গলায় নিয়ে আসি খুশির উচ্ছ্বাস। অভিনয় কতটা সফল হলাম সেটি তখন গুরুত্বপূর্ণ নয়, কারণ জুঁইয়ের আমার দিকে নজর দেওয়ার ফুরসতই নেই। অনবরত কলকল করে কথা বলছে, বেশিরভাগই অর্থহীন উচ্ছ্বাস। সেই রাতে আমি 2টো সিদ্ধান্ত নেই। প্রথমত, এই বাচ্চাকে কিছুতেই পৃথিবীর আলো দেখতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হচ্ছে, এই বিশ্বাসঘাতিনীকে তার প্রাপ্য সাজা পেতেই হবে। জুঁইকে আমি হত্যা করব,
তার আগে আমাকে জানতে হবে এই বাস্টার্ডের বায়োলজিক্যাল বাবার পরিচয়। পরের কয়েকটি দিন আমি গভীর মনোযোগে জুঁইকে লক্ষ্য করি। কার সাথে মেশে, কার সাথে ফোনে কথা বলে বেশ ভালোভাবে লক্ষ্য রাখি। ওর অনুপস্থিতিতে সেলফোনটা নিয়ে ঘাটাঘাটি করে বোঝার চেষ্টা করি কার সাথে চলছে তার গোপন প্রণয়, নাকি শুধু সন্তান জন্ম দেওয়ার জন্যই সে কাউকে ব্যবহার করছে। অনেক চেষ্টা করেও রহস্যের কিনারা আমি করতে পারি না। আর এদিকে দিন দিন আমার ভেতরের হায়নাটা আরো হিংস্র হয়ে উঠছে। স্কুল জীবনের এক বিশ্বস্ত ডাক্তার বন্ধুর কাছ থেকে নিদান মেলে। অ্যাবর্শনে কাজ করে এমন একটি বড়ি কৌশলে তার খাবার সাথে মিশিয়ে দেই। পরদিন সকালেই ফল মিলে যায়। ঘুম ভাঙে বাথরুমে তার তীক্ষ্ণ চিৎকারে। চিটকিনি ভেঙে যখন আমি ভেতরে প্রবেশ করি তখনও পাগলের মতো চিৎকার করছে জুঁই। কোমর ভর্তি লাল। বুঝতে অসুবিধা হয় না, ওষুধে কাজ হয়েছে। জুঁইকে জড়িয়ে ধরে একটা স্বস্তির নিঃশ্বাস গোপন করি। ঠোঁটে ফুটে ওঠে নিঃশব্দ হাসি। প্রথম পর্যায়ের কাজ শেষ, এবার দ্বিতীয় ধাপ। কাজটা সহজ হয়ে যায়, কারণ অ্যাবর্শনের পর জুঁই কমপ্লিট ডিপ্রেশনে চলে যায়। তার বেশিরভাগ সময় কাটে কড়া ডোজের সিডেটিভ সেবন করে নির্জীব অবস্থায়। এই পরিস্থিতিতে কেউ আত্মহত্যা করলে সেটা খুব অস্বাভাবিক বলে ধরে নেওয়া হবে না। তরতর করে এগিয়ে যাচ্ছে ইকরামুলের কাহিনী। সম্মোহিতের মতো শুনতে থাকে সুতপা। ব্যাগের ভেতর বেজে ওঠা সেলফোনের শব্দে বাস্তবে ফিরে আসে। স্ক্রিনে জ্বলজ্বল করছে তাওসিফের নাম। রিসিভ না করে কেটে দেয়। জানে ভীষণ রাগ করবে তৌসিফ। ব্যাগের ভেতর সেলফোনটার পাশেই সুন্দর র্যাপিং পেপারে মোড়ানো তাওসিফের উপহার, জেমস প্যাটারসনের লেটেস্ট দুটো বই। গত কয়েকদিন ধরে বই দুটো খুঁজছে তাওসিফ। সুতপার কাছে আফসোস করেছে। গতকাল বইগুলো কিনেছে সুতপা। বইয়ের পোকা তাওসিফ এগুলো পেলে সবকিছু ভুলে যাবে। সুতপা ঠিক জানে। ফোনটা কেটে দিয়ে ব্যাগ বন্ধ করে ইকরামের দিকে তাকায় সুতপা। অপলক চোখে স্থির দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে ইকরামুল। এই প্রথম লোকটার দিকে তাকিয়ে ভয় মিশ্রিত ঘৃণা অনুভব করে সুতপা। কি অবলীলায় নিজের কুকীর্তি বয়ান করছে লোকটা। ভূমিষ্ঠ হবার আগে শিশু হত্যা, স্ত্রী হত্যার মতো ঘটনাগুলো কি অনায়াসে বর্ণনা করে যাচ্ছে। চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই। আশ্চর্য। সুতপার চোখে চোখ রেখেই বলতে শুরু করে ইকরাম। বাড়ি বদলের পর হত্যার পরিকল্পনাটি আত্মহত্যার রূপ দিতে কাজ শুরু করি। প্রতিদিন গাদা গাদা ওষুধ খেতে হতো জুঁইকে। এর মধ্যেই সুযোগ বুঝে প্রাণঘাতী কয়েকটি ট্যাবলেট রিপ্লেস করি তার নিয়মিত ওষুধের জায়গায়। তারপর ঠান্ডা মাথায় বেডরুমের দরজা বন্ধ করে বারান্দার গ্রিল খুলে কার্নিশে দাঁড়াই। বারান্দাটির অবস্থান আরেকটি বিল্ডিংয়ের পেছন দিকে হওয়ায় কারও নজরে পড়ার ঝুঁকি ছিল না। কার্নিশে দাঁড়িয়েই পকেট থেকে স্ক্রুড্রাইভারটি বের করে সাবধানে গ্রিল আটকে দেই। কার্নিশ থেকে কিছু ধুলো তুলে মাখিয়ে দেই সদ্য লাগানো স্ক্রুগুলোর উপর। বোঝার কোনো উপায় থাকে না যে এই পথে সহসা কেউ যাওয়া আসা করেছে। এরপর গ্রিল বেয়ে ছাদে উঠে লিফট ধরে নিচে নেমে যাওয়ার অংশটুকু ছিল সবচেয়ে সহজ পর্ব। সারাদিন স্বাভাবিকভাবেই অফিস করলাম। বাড়ি ফিরে চাবি দিয়ে মেইন ডোর খুললাম। বেডরুমের দরজা বন্ধ, ঠিক যেমনটি হওয়ার কথা। কিছুক্ষণ পর পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডেকে আনি। সবাই মিলে ধাক্কাতে থাকি। ভেতর থেকে কোনো সাড়া মেলে না। পরিকল্পনা ঠিকঠাক মতো কাজ করলে সাড়া মেলার কথাও নয়। এর মধ্যেই নিচের ফ্ল্যাট থেকেও লোকজন এসে জড়ো হয়। কেউ একজন নিচে গিয়ে দারোয়ানকে ডেকে আনে। দরজা খোলার সব চেষ্টা বিফলে যায়। পাশের ফ্ল্যাটের ব্যাংকার ভদ্রলোক 999-এ কল করে বসেন। ঘন্টা দুয়েক পর পুলিশ আসে তালাওয়ালা।
দরজা খুলে যখন জুঁইকে বিছানায় আবিষ্কার করা হয় ততক্ষণে তার দেহে প্রাণ নেই। ডেড বডি প্রথমে হাসপাতাল, পরে সেখান থেকে মর্গে নিয়ে যাওয়া, পুলিশের অনুসন্ধান জেরা, আত্মীয় স্বজনের আগমন, উৎসুক জনতার ভিড়। উফ, এসব সামলে প্রায় ভোর রাতে যখন ফ্ল্যাটে আমি একেবারেই একা, তখন পেট চোঁ চোঁ করছে ক্ষুধায়। শাওয়ার নিতে নিতে ভাবছিলাম কি খাওয়া যায়। সত্যি বলছি, জুঁইয়ের মৃত্যু তখন আমাকে বিন্দুমাত্র ভাবাচ্ছিল না। আমার সমস্ত চেতনা ঘিরে খাওয়ার চিন্তা। চোখে ভাসছে ধোঁয়া ওঠা ভাত, তেলে ভাজা শুকনো মরিচ, গাওয়া ঘি, ইলিশ মাছ ভাজা আর পাতলা মুসুর ডাল। নিজের মনেই হাসলাম। বাসায় ঘি নেই, ইলিশ মাছের অস্তিত্বও নেই, আর ডাল ভাত রাঁধার শক্তি বা ইচ্ছা কোনোটাই আমার নাই। মাথা মুছতে মুছতে শাওয়ার থেকে বের হয়ে আসতেই টের পেলাম ডাইনিং স্পেসে কেউ হাঁটাচলা করছে। ইলিশ মাছ ভাজার গন্ধ নাকে এলো। বিস্ময় নিয়ে খাবার টেবিলের সামনে গিয়ে দেখি পরিপাটি করে খাবার সাজিয়ে বসে আছে জুঁই। যেন কিছুই হয়নি এমনভাবে আমাকে বলল, যাও তাড়াতাড়ি হাত ধুয়ে এসো, খাবার ঠান্ডা হচ্ছে। তুমি তো আবার ঠান্ডা খাবার কিছুতেই খেতে পারো না। পরম মমতায় আমার প্লেটে ভাত বেড়ে দিল। গরম ভাতের উপর মৌ মৌ করছে খাঁটি গাওয়া ঘিয়ের সুঘ্রাণ, পাশে মুচমুচ করে ভাজা দুটো শুকনো মরিচ। সেই শুরু। এরপর থেকে আমরা দুজন একসাথেই আছি। হতভম্বের মতো ইকরামের গল্প শুনে যায় সুতপা। এত বিশ্বাসযোগ্যভাবে বলেছে যে এই অসম্ভব গল্পটি কেউ সত্যি বলে মনে হয়। ব্যাগের ভেতর আবার ফোনটা বেজে ওঠে। এবার আর উপেক্ষা করা যায় না। কিছুক্ষণের মধ্যেই বের হচ্ছে জানিয়ে ফোনটা কেটে দেয়। ওদিকে রেগে বোম হয়ে আছে তৌসিফ। নোটবুকটা গুছিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। শরীর ঝিমঝিম করছে ইকরামের কাহিনী শোনার পর থেকে। এর সঙ্গে যুক্ত হয়েছে তৌসিফকে সামলানোর চিন্তা। ইকরামের কাছে বিদায় নিয়ে দরজার দিকে পা বাড়ায়। ম্যাডাম, একটা কথা ছিল। পেছন থেকে ডাকে ইকরাম। দরজার কাছ থেকে ঘাড় ফিরিয়ে তাকায় সুতপা। ম্যাডাম, চিন্তা করবেন না। তৌসিফ আপনার গিফট পেয়ে দারুণ খুশি হবেন, মিলিয়ে নেবেন। আর আজকে আপনাদের ঝগড়াও মিটে যাবে। আর ওই দ্বিতীয় বইটার মাঝখানের একটা ফর্মা উল্টো পাল্টা বাঁধানো হয়েছে। নিউ মার্কেটের যে দোকান থেকে বইটা কিনেছেন সেখানে গেলেই বদলে দেবে, চিন্তা করবেন না। না না, অবাক হবেন না, আমার কোনো অতীন্দ্রিয় ক্ষমতা নেই। পাশ থেকে জুঁই আমাকে যা যা বলেছে আপনাকে আমি সেটাই জানালাম। ও হ্যাঁ, জুঁই তো আমাদের সাথে এখানেই রয়েছে, এই কামরায়। দেখলেন তো, অন্যদের মতো আপনিও তাকে দেখতে পেলেন না। সত্যি কথা বলতে কি, জুঁইকে হত্যার পরই শুরু হয়েছে আমাদের সত্যিকারের দাম্পত্য জীবন। এখন আমরা নিখুঁত দম্পতি। মান, অভিমান, ঝগড়া, ফ্যাসাদ, উদ্বেগ, ভয়, হিংসা কিছুই নেই। একে অপরকে আমরা দারুণ ভালোবাসি। দোয়া করবেন আমাদের জন্য, কেমন? সামনের দিনগুলো যেন এইভাবেই কাটিয়ে দিতে পারি। ও হ্যাঁ, আর একটা কথা, জুঁই আমাকে বলেছে জানেন, তার পেটের বাচ্চাটা আমারই ছিল। আর পুলিশ কিন্তু আমাকে ধরতে পারেনি। আমি নিজেই সবকিছু কবুল করেছি, কারণ সাজা যাই হোক এখন আর সেটা নিয়ে ভাবি না। জেল, ফাঁসি যেটাই হোক না কেন, আমাকে আর জুঁইকে কেউ আর এখন আলাদা করতে পারবে না। তাহলে আর চিন্তা করে কি হবে বলেন? তৌসিফকে আমাদের দুজনার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন।